উফ, বইটা যে কোথায় পাবো আমি? আমি কৌশলে মেয়েটার পিছন থেকে যেয়ে বুক সেলফের উপরে হাত দিয়ে তাকে আটকে একটা বই নিয়ে মনে মনে পড়া শুরু করলাম। আর আমি এমনভাবে বইয়ের দিকে তাকিয়ে রয়েছি যেন যে কেউ দেখলেই বোঝে যে আমি পুরো ধ্যান আমার বইয়ের মধ্যেই লাগিয়ে রয়েছি। আমি লাইব্রেরিতে গুরুত্বপূর্ণ একটা বই খুঁজছিলাম, কিন্তু পেছনে ফিরতেই একটা ছেলেকে দেখলাম যে নাকি আমার পথ আটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছে। এক্সকিউজ মি? জি, আপনি আমাকে কিছু বলছেন? জি, আপনাকেই বলছি। আর তো কোনো অভদ্র ছেলেকে আমি দেখতে পাচ্ছি না যে নাকি আমার পথ আটকে বই পড়ার ঢং দেখাচ্ছে। আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি একটা বই পড়লে সেই বইয়ের দিকেই আমার মনোযোগটা চলে যায়। আমি তার কাছ থেকে সরে কথাটা বললাম। যত সব, এসব আবাল ছেলে আমার কপালেই কেন জোটে? এই বলে আমি লাইব্রেরি থেকে বের হচ্ছি। আমি একধারে কথাগুলো বলছিলাম। ওমা, আমি কথা বলা শেষ হলে দেখি মেয়েটা লাইব্রেরি থেকে বের হতে নিচ্ছে। তাহলে এতক্ষণ আমি কার সাথে কথা বললাম? আমি বাসায় যাচ্ছি, তখনই আমার মনে হলো কেউ আমার পেছনে, কিন্তু পেছনে ফিরতেই আমি কাউকেই দেখতে পেলাম না। আমি শারমিনের পিছা করছি আর দেখছি সে কোথায় যায়। আমার একটু আনকমফোর্টেবল অনুভব হতে লাগলো, তাই আমি একটা রিক্সা ডেকে ডিরেক্ট বাসায় চলে আসলাম। শারমিনের পিছা নিতে তো আর তার আব্বু আমাকে বলেনি, আর তাই আমি আমার বাসায় চলে আসলাম গাড়ি দিয়ে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এইখানে আবার শারমিনের বাবা আসলো কোথা থেকে। সবই বলবো, কিন্তু কিছুক্ষণ পরে। বাসায় আসার পরে ডিরেক্ট আমার রুমে চলে এলাম। মাথা গরম হয়ে রয়েছে ওই কাহিনী ঘটবার পর থেকে, আর বারবার আল্লাহর কাছে বলছি যে এমন অদ্ভুত কাহিনী আমার সাথে কেন ঘটে আল্লাহ। বাসায় এসেই কল করে বসকে সব আপডেট নিউজ জানালাম। বস আমার কথা শুনে হাসতে হাসতে শেষ, আর আমাকে বস বলছে যে করেই হোক আমার মেয়েকে তোমার পটাতেই হবে। আমিও আর কি নাছোড় বান্দর মতো হ্যাঁ বলে দিলাম। অন্তত নিজের চাকরিটা তো বাঁচাতে হবে। ফ্রেশ হয়ে এসে মার সাথে টেবিলে বসে খাবার খাচ্ছিলাম, তখনই কলিং বেলটা বেজে উঠল। আম্মু আমাকে বলল দরজাটা খুলে দিতে। দরজা খুলে আমি অবাক, কারণ বাইরে কাউকেই দেখতে পেলাম না। আমি পাশাপাশি তাকালাম, না কেউই তো নেই। তাহলে কলিং বেলটা বাজালো কে? দরজা লাগাতে যাব তখনই নিচে চোখ পড়লো আমার, দেখলাম একটা গিফট বক্স। আমার মাথায় এক বুদ্ধি এসেছিল, আর তাই আমি শারমিনকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করি। শারমিনের বাসার ঠিকানা বস আমাকে বলে দিয়েছিল আগে থেকেই, আর এই জন্য কুরিয়ারের মাধ্যমে শারমিনের জন্য উপহার পাঠাই। আমি বক্স হাতে নিয়ে ড্রয়িং রুমে গেলে আম্মু আমাকে জিজ্ঞাসা করে, কে দিয়েছে? আমি আম্মুকে বললাম জানি না। আম্মু আমাকে বলল, বক্সের ভিতরে কি আছে তা খুলে দেখতে। আমি বক্স খুলে আরেক ধাপ অবাক হলাম, কারণ বক্সের ভেতরে অনেক সুন্দর কারুকাজ করা একটা লাল কালারের জামদানি শাড়ি, লাল কালারের কাচের চুড়ি আর লাল কালারের ঝুমকার সাথে গলার হার রয়েছে। আমি জানি মেয়েদেরকে কোনো গিফট দিলে তারা সবচেয়ে বেশি খুশি হয়, তাই বলে আপনারা আবার মনে করেন না যে আমার এক্সপিরিয়েন্স আছে। বরং আমি আমার মাকে দেখেছিলাম খুশি হতে যখন আমার আব্বু আমার মাকে একই গিফট দিয়েছিল তাদের অ্যানিভার্সারি উপলক্ষে। ছোটবেলা থেকে আমার সারপ্রাইজ অনেক পছন্দ, আর আমার মার কাছ থেকে আমি সারপ্রাইজও পেয়েছিলাম আমার বার্থডে উপলক্ষে, আর তাই এই সারপ্রাইজটা আমার পছন্দ হয়েছে। কিন্তু চিন্তার বিষয় হলো যে সারপ্রাইজটা কে দিল। আমি ভাবছি আর মিটমিট করে হাসছি যে শারমিন আমার সারপ্রাইজটা পেয়ে কেমন রিয়েক্ট করবে। আম্মু আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ছেলেটার নাম কি? শোনো মেয়ে, আমি তোমাকে এমনি এমনি বড় করিনি। তুমি যে প্রেম করো তা আমি বুঝতে পেরেছি। সো তাড়াতাড়ি বলো, কে সেই ভাগ্যবান? আমি আম্মুকে বোঝানোর চেষ্টা করছি বারবার যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর তাই আম্মু চিন্তায় পড়ে আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে কে এই গিফটটা তোকে দিল? আম্মু আমাকে খাবারের জন্য ডাকছে, কিন্তু সেই দিকে আমার কোনো হুঁশই নেই। আম্মু আমার ঘরে এসে আমাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে আমার কাঁধে তার হাত রাখতেই আমি চমকে উঠি। তারপর নিজেকে সামলে আম্মুকে জিজ্ঞাসা করি, কি মা, কিছু বলবা তুমি? মা আমাকে বলছে,
তোকে কতবার খাবার খাওয়ার জন্য ডাক দিলাম, কিন্তু তুই কোনো কথাই বলছিলি না, তাই আমি তোর ঘরে চলে আসলাম। আমি আমার মাকে বললাম, একটা বিষয় নিয়ে ভাবছিলাম, তুমি যাও খেতে, আমি আসছি। ওকে? আমার মা আমাকে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তারপর মা চলে গেল আমার রুম থেকে। যে আমি আমার মাকে বললাম যে আমি জানি না। মা আমাকে বলল, এটা কোনো কথা? তোকে কে গিফট দিল সেটা তুই না জানলে কে জানবে? আমি রাগ দেখিয়ে বললাম, মা আমাকে আর এই গিফটের ব্যাপারে জিজ্ঞাসা করবা না প্লিজ। আম্মু আমাকে আচ্ছা বললে আমি গিফটগুলো নিয়ে আমার রুমে এসে ভাবতে লাগলাম, কে হঠাৎ আমাকে গিফটটা পাঠালো। আম্মুর সাথে খাবার খাওয়া শেষ করে আবার আমার রুমে এসে হেডফোন কানে দিয়ে গান শুনছিলাম। তখনই বসের কল আসলে আমি গিফটের কথাটা তাকে বলতেই সে আবার হেসে দিয়ে আমাকে শাবাশি দিয়ে বলল, বেস্ট অফ লাক মাই ফিউচার সান ইন ল। চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। মনে রেখো, যে করেই হোক তোমার কিন্তু আমার মেয়েকে তোমার বউ বানাতেই হবে। আমি ওনাকে বললাম, জি বস, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর উনি আমাকে বলল যে ওনাকে বাবা বলার অভ্যাস করতে আর ওনার ওয়াইফকে মা বলার অভ্যাস করতে। আমি ওকে বললে উনিও ওকে বলে কলটা কেটে দিল। গিফটের কথাই ভাবছিলাম, সেই মুহূর্তে আমার ওই লাইব্রেরিতে দেখা ছেলেটার কথা মনে পড়লো আর ভাবলাম উনিই তো দেয়নি আমাকে গিফটটা। কিন্তু সাথে সাথে আমার মাথায় আসলো না, আমাদের সীমাবদ্ধ তো শুধু লাইব্রেরি পর্যন্তই ছিল। যদি উনি আমার পিছু নিত তাহলে আমি তো একটু হলেও টের পেতাম। তাহলে গিফটটা কে দিল? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি মনে মনে বলছি, এক বস আবার তার মেয়ে। হায় রে, চাকরিটা বাঁচানোর জন্য যে আর কি কি করতে হবে আমাকে তা আল্লাহই ভালো জানে। ঘুম থেকে উঠে উঁচু করে আসরের নামাজ পড়ে ফ্রেন্ডকে কল দিয়ে সব জানালাম। আমার ফ্রেন্ড তো বলছে, হাউ রোম্যান্টিক, তুই কত লাকি। ব্লা ব্লা ব্লা, কিন্তু সে আবার আমাকে একই কথা জিজ্ঞাসা করছে যে গিফটটা কে দিল। অনেক ঝামেলায় আছি আমি, তাই আপনাদেরকে পরিচয়টা দেওয়া হয়নি। আমি ফারাবি, 1 মাস হয়েছে জব করছি আমার বসের অফিসে। আর এর মধ্যেই বসের আমার কাজ, বিহেভিয়ার ও অ্যাটিটিউড দেখে আমাকে তার খুব পছন্দ হয়েছে। তাই উনি চায় যে আমি ওনার মেয়ের জামাই হই। আমি ওনাকে বললাম যে বস, আমি তো এখনো এস্টাবলিশড হইনি ঠিক মতো। তখন উনি আমাকে বলল যে উনি এত কিছু বুঝতে চায় না, যদি আমি আমার চাকরি বাঁচাতে চাই তাহলে ওনার কথা মানতে হবে আমার, আর আমাকে আমার ক্যারিয়ারের দায়িত্ব সেই নেবে উনি বলেছে। ওনার মেয়ের ডিটেলস আমাকে বলল যে ওনার মেয়েকে নাকি অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু সবাই রিজেক্ট হয়েছে। আর ওনার মেয়ে খুবই রাগী, জেদি আর তেরা স্বভাবের মেয়ে। ওনার পরিবারে উনি, ওনার ওয়াইফ আর বড় মেয়ে আর ওনার একটা ছোট ছেলে রয়েছে। ওনার মেয়ের নাম হচ্ছে শারমিন, যে এইবার অনার্স ফাইনাল ইয়ারে এক্সাম দিবে আর কিছুদিন পরে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উঁচু করে নামাজ পড়ে নিলাম। তারপর আম্মুকে নাস্তা বানাতে হেল্প করছিলাম। তখনই মনে হলো কেউ আমাকে জানালা দিয়ে ফলো করছে, কিন্তু কে হবে সে চিন্তাই করছিলাম আর জানালার দিকে তাকিয়েছিলাম। আম্মু আমাকে জিজ্ঞাসা করলো, কি রে, জানালার দিকে তাকিয়ে কি দেখছিস? আমি আম্মুকে বললাম, না কিছু না। আমি শারমিনের বাসার ঠিকানা জানি, তাই একটা লোক সেট করে রেখেছিলাম যে শারমিনের পছন্দ অপছন্দ সম্পর্কে জানাবে। তাই উনি শারমিনের প্রতিদিনের খবরাখবর আমাকে দেয় আর শারমিনের ছবি তুলে আমার মোবাইলে পাঠায়। আজকাল আমার কেন জানি মনে হয় যে কেউ আমাকে দেখছে। আমি যখন হাসছি, আমি যখন কারোর সাথে কথা বলছি, তখন কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে আর মুস্কি মুস্কি হাসছে। শারমিনের হাসি, তার হেসে কথা বলা, তার চোখ, তার খুশি হওয়া ছবিগুলো দেখে আমি মুচকে মুচকে হাসি। আমার মনে হয় আমি শারমিনকে ভালোবেসে ফেলেছি, আর এখন যে করেই হোক শারমিনকে আমার করে পেতেই হবে, কারণ আমার শারমিনকে চাই। আগে জাস্ট বসের কথা শুনে তার মেয়েকে পটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমি শারমিনকেই চাই। তাই এখন থেকে আমি আমার মন দিয়ে আমার শারমিনকে আমি আমার করে নেবই ইনশাআল্লাহ। নাস্তা করা শেষ হলে পড়াশোনা করতে বসলাম, কিন্তু মুড আসছে না, তাই টিভি ছেড়ে ভলিউম বাড়িয়ে নিচ্ছিলাম। আমি তখনই আবার মনে হলো কেউ আমাকে দেখছে। আমি বিরক্ত নিয়ে বসে পড়লাম খাটে। তারপর গান শুনতে শুনতে কিছুক্ষণ পরে আম্মু ডাক দিল আমাকে। আজকে শারমিনের নাচ দেখে আমার অনেক ইচ্ছে হচ্ছিল যে আমিও আমার শারমিনের সাথে নাচব, কিন্তু
জানি না এই আশাটা কবে পূরণ হবে আমার। আম্মু আমাকে বললো আম্মুর সাথে শপিং করতে যেতে। তখন আমি ওকে বললে বিকেলের দিকে রেডি হয়ে আম্মুর সাথে শপিং মলে আসলাম। আম্মু আমাকে একটা ছেলেকে দেখিয়ে বলছে, দেখ তো ছেলেটা হ্যান্ডসাম না? আমি তাকাতেই অবাক, কারণ সেটা সেই ছেলেটা যার সাথে আমার লাইব্রেরিতে দেখা হয়েছিল। কিন্তু আমার ভাবনা আসলো যে এই ছেলেটা এখানে কি করছে। আমার হবু বউ শপিংয়ে যাবে আর আমি যাব না, তা কি করে হয়? তাই বসের পারমিশন নিয়ে শপিং মলে আসলাম। আমি মাকে বললাম, মা চলো, ভালো লাগছে না আমার। মা আমাকে বলল, কি বলিস, মাত্রই তো আসলাম। আমি আমার মাকে বললাম, মা ক্ষুধা পেয়েছে। তাই আমি আর মা গেলাম একটা রেস্টুরেন্টে। দেখি সেখানেও ওই মহৎ চপ্পরটা এসে হাজির আর আমাকে চুপি চুপি দেখছে। আমার তো মেজাজ গরম হয়ে গেল। আমি আমার মাকে বললাম, মা একটু বসো তো, আমি আসছি। মা আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাস তুই? আমি আমার মাকে বললাম, আজকে আমার ট্রিট, তাই আমি বিলটা পে করতে যাচ্ছি। এই বলেই ওনাকে ইশারা দিয়ে যেখানে পেমেন্ট করা হয় টাকা, সেখানেই আসতে বললাম আর উনিও চলে আসলেন। জি বলেন ম্যাডাম, কেন ডেকেছেন আমাকে? আর আমি আপনার কি হেল্প করতে পারি? এই ছেলে একদম ন্যাকামি করবেন না। আপনি কেন আপনি আমার পেছনে করছেন সেটাই বলেন। আমি রেস্টুরেন্টে হাঁটু গেড়ে বসে শারমিনের সামনে আন্টি ধরে সবার সামনেই প্রপোজ করে বসলাম শারমিনকে। আপনাকে ভালোবাসি। কি হচ্ছে? আপনার সাহস কি করে হয় আমাকে প্রপোজাল দেওয়ার? আর ভালোবাসার জন্য সাহস দেখাতে হয়। আর যদি কেউ ভালোবাসার জন্য সাহস না দেখিয়ে তারা ভালোবাসার মানুষকে প্রপোজ না করতে পারে, তাহলে সেই ভালোবাসার কোনো মূল্য নেই। আপনি তো দেখছি মানুষকে আপনার কথা দিয়ে ভালোই ভুলাতে পারেন। তো মিস্টার, এরকম কতজনের সাথে ফ্ল্যাট করেছেন আপনি শুনি? আমি কিছু বলতে যাব, তখনই আমার হবু শাশুড়ি মা মানে শারমিনের আম্মু শারমিনকে কানে কানে কিছু একটা বলল। মা আমাকে বলছে, ছেলেটা কি কিউট ভাবে তোকে প্রপোজ করছে, তুই মেনে নে না মা আমার। আমার মার কথা শুনে আমার মেজাজ আরো গরম হয়ে গেল। আমি রেস্টুরেন্ট থেকে চলে আসতে নিব, তখনই কেউ পেছন থেকে আমার হাত ধরে জোর করে আমার হাতে আংটি পরিয়ে দিল। সরি, কিন্তু আমি হারতে রাজি না, আর জীবনে শিখেও নেই। শোনেন, আমি আমার মা বাবার পছন্দ অনুযায়ী বিয়ে করব তা ঠিক, কিন্তু আমারও একটা চয়েস আছে, তাই না? তাছাড়া আমার মা আপনাকে জামাই হিসেবে পছন্দ করেছে মানলাম, কিন্তু আমার বাবাকে আপনাকে পছন্দ করবে? আর আমার বাবা মা দুজনেই আপনাকে পছন্দ করলেও আপনি তো আর আমার মন জয় করতে পারেননি। তাই জোর করে হাতে আংটি পরিয়ে দিলেও জোর করে তো আর কারো ভালোবাসা আদায় করা যায় না। আপনার সব কথাই শুনলাম, কিন্তু আমি কি করলে আমি আপনার মন পেতে পারি তা কি আপনি বলতে পারবেন আমাকে? বেশি কিছু না, শুধু আমার বিশ্বাস অর্জন করে দেখান আপনি, তাহলেই আমি আপনার। চ্যালেঞ্জ দিলেন নাকি ভাববো যে প্রমিস করলেন আমাকে যে আপনি আমারই হবেন? যদি আমি আপনার বিশ্বাস অর্জন করতে পারি তাহলে? আপনি যা মনে করেন, তবে এই শুক্রবার পর্যন্তই আপনার টাইম আছে, বুঝলেন? শারমিন তার কথা বলেই হনহন করে তার মাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রিক্সা নিয়ে চলে গেল। আমি আর মা বাসায় আসার পর থেকে মা ওই ছেলেটার প্রশংসা করতেই আছে, তো করতেই আছে। বিরক্তকর একটা ছেলে। আমি বসকে বললাম যে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। তখন বস আমাকে জিজ্ঞাসা করলো, তুমি সাডেনলি এই ডিসিশনটা নিলা যে? আমি ওনাকে বললাম যে আমি তার মেয়েকে ভালোবেসে ফেলেছি। আর তার বাবা এই কথা শুনে খুব খুশি হলো এবং আমাকে বলল যে আমার আর শারমিনের বিয়ে এই মাসের মধ্যেই দেবে। আমি একটা আইডিয়া খাটালাম যে শারমিন বলেছিল তার বিশ্বাস অর্জন করে দেখাতে। তাহলে আমি যদি বসকে বলি যে আমাদের বিয়ে এই শুক্রবারে দিতে, আর সে সেই অনুযায়ী কাজ করেও, আমি যদি সেই কথা যে শারমিনকে বলি, তারপর সেইটা যদি সত্যিই প্রমাণিত হয়, তাহলে তো আমি শারমিনের বিশ্বাস অর্জন করতে পারবো। আর তাই আমি আমাদের বিয়েটা এই শুক্রবারের দিনই দিতে বললাম। আর আমাদের বিয়ের কথাটা আমি শারমিনের বাবাকে বললাম যে তা আমি নিজেই শারমিনকে বলবো। শারমিনের বাবা মানে বস বলল আমাকে, ওকে, নো প্রবলেম। আপুকে বাসায় আসার পর থেকেই খুব খুশি খুশি দেখাচ্ছে। আমি আপুকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে আব্বু? তখন আব্বু আমাকে বলল, সেই কথা না হয় তুই
ফারাবির কাছ থেকেই জেনে নিস। আমি আপুকে জিজ্ঞাসা করলাম ফারাবিকে। আপু আমাকে সব কথা খুলে বললে আমি অবাক হয়ে আপুর দিকে তাকালাম। মানে সব প্ল্যান ফারাবি আর আপুর ছিল। আপু আমাকে অবাক হওয়া দেখে হেসে দিয়ে বলল, মা, আজকে আমি অনেক খুশি। সো তুই যা চাবি তাই দিব আমি তোকে। আমি আপুকে বললাম যে আমি ফারাবির সাথে কথা বলতে চাই। আপু আমাকে বলল, ঠিক আছে, আমি ফারাবিকে আমাদের বাসায় আসতে বলছি। আমি ওকে বলে আপুকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে আমার রুমে চলে এলাম। আমি শারমিনের বাসায় আসার পর থেকে সে আমাকে প্রশ্নের উপর প্রশ্ন করতেই আছে। আর আমি মনে মনে বলছি, হায় আল্লাহ, এই কিউটের ডিব্বাটার মুখটা একটু বন্ধ রাখতে বলো, আর সে যাতে আমার কথাটা একটু শোনে। হেই, কোন দিকে তাকিয়ে আছেন আপনি? তাড়াতাড়ি আমার প্রশ্নের জবাব দেন, আমার কাছে এত টাইম নেই। সো ফার্স্ট আমার সবগুলো প্রশ্নের উত্তর দেন। আমি আর কি করব, নাছর বান্দার মতো আমার শারমিনের সব প্রশ্নের উত্তর দিলাম। আমি আব্বুকে ডেকে বললাম, আব্বু, ফারাবি বলছে আমাদের নাকি শুক্রবার দিন বিয়ে। আব্বু আমাকে হ্যাঁ বলে তার রুমে চলে গেল। আমি শারমিনের কাছে আসছি আর সে ধরে যাচ্ছে। আমি যতই শারমিনের কাছে আসছি সে ততই ধরে যাচ্ছে। তারপর যখন সোফার শেষ সীমানায় গিয়ে দেখলো যে আর সরবার জায়গা নেই, তখন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। কারণ এখন আমি শারমিনের বিশ্বাস অর্জন করে ফেলেছি, আর দুই পরিবারের দিক থেকে আমাদের বিয়ের ডেট ফাইনাল। তাই শারমিন কিছু বলতেও পারবে না। শারমিন উঠতে চাইল, কিন্তু আমিও চান্সটা মিস করলাম না। তার হাত ধরে আমার কাছে টেনে আনলাম। তার চুলে আমার হাত বোলাতে বোলাতে কানের কাছে এনে গুজে দিয়ে তার কপালে আলতো করে একটা কিস দিতেই সে তার চোখ বন্ধ করে ফেলল। আমি মুচকে হাসি দিয়ে শারমিনের চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার বাসায় চলে গেলাম গাড়ি নিয়ে। আমি চোখ খুলে দেখি ফারাবি নেই। আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলাম ফারাবিকে। না, ফারাবি তাহলে চলে গেছে এই বলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিয়ে। শারমিন সাজছিল। আমি সবার চোখ ফাঁকে দিয়ে শারমিনের রুমে গেলাম। গিয়ে দেখি কতগুলো পার্লারের মেয়ে। আমি তাড়াতাড়ি করে পর্দার পিছনে লুকিয়ে পড়লাম। তারপর যেই না পার্লারের মেয়েগুলো চলে গেল শারমিনকে সাজিয়ে, অমনি শারমিনের ঘরে ঢুকে দরজাটা অফ করে দিলাম। আরে আপনি দরজা অফ করলেন কেন? খুলেন দরজা, আমি বাইরে যাব। নো ওয়ে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই আমি আমার সুইটহার্টকে প্রাণ ভরে দেখব আর দেখব। বিয়ের পরে অনেক দেখতে পারবেন আমাকে, এখন আমাকে যেতে দিন। শারমিন যেই না দরজা খুলতে যাবে তখনই আমি দৌড়ে যেয়ে শারমিনের হাতে আমার হাত রেখে তার গলায় আমার মুখ গুজে দিলাম। ফারাবি ছাড়েন আমাকে প্লিজ। তুমি আমার নেশা শারমিন। ড্রিঙ্কস করলে যেমন এক ধরনের নেশা কাজ করে যা সকাল হলেই চলে যায়, কিন্তু তুমি আমার এমন নেশা যেই নেশা ইনশাআল্লাহ জীবনেও যাবে না। ইনশাল্লাহ, এখন আপনার নেশা কেটে গেলে আমাকে ছাড়েন। আহা, এত ছাড়েন ছাড়েন বলো কেন তুমি? একবার একটু আদর করে বলতে পারো না? ছাড় না ফারাবি আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। ইস, আমার বয়ে গেছে আপনাকে তুমি করে বলার। আর প্লিজ, একবার বলেছি আর বলবো না, প্লিজ আমাকে ছাড়েন। ওকে, তাহলে আমিও ছাড়ছি না তোমাকে। আম্মু দরজা ঢাকাচ্ছে। আমি মনে মনে বলছি, যাক, বাচ্চা গেল। ধ্যাত তেরে কি, শাশুড়ি মাকে এখনই আসতে হলো? আর একটু পরে আসলেই তো পারতো শাশুড়ি মা। এখন আপনি কোথায় লুকাবেন বাছা ধন? নো প্রবলেম, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি শারমিনকে কোলে তুলে নিলাম। আরে আরে, আপনি করছেনটা কি? মা দেখলে বিষয়টা কত লজ্জার হবে ভেবে দেখেছেন আপনি? আমি তোমার স্বামী হতে যাচ্ছি, তাই কিছুই মনে করবেন না তিনি। আমি শারমিনকে কোলে নিয়েই দরজা খুলে দিলাম। আমি তো লজ্জায় আমার দুই হাত দিয়ে আমার মুখ ঢেকে ফেললাম। এই যে লাজুকবতী, মা চলে গিয়েছে, এইবার চলেন। আমি আম্মুকে বলেছি যে আসছি আমরা। আমি হাত সরাতেই দেখলাম মা চলে গিয়েছে। আমাকে নিচে নামান এখন। নো, আগে দুই গালে কিস দাও, তারপরে। বেশি করলে কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। ওকে, তাহলে আমি এই কথা সবাইকে বলে আসি। আমি শারমিনকে কোলে নিয়েই হাঁটতে লাগলাম। না না না, আমি দিচ্ছি কিস। শারমিন আমার দুই গালে কিস দিলে আমি শারমিনকে নিচে নামিয়ে দেই।
আলহামদুলিল্লাহ, আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বাসর ঘরে বসে আছে আমার রানীটা। আমি রুমে যেয়ে তাকে সালাম দিলাম। আমি সালামের উত্তর নিয়ে তাকেও সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমি শারমিনের পাশে বসে তার দিকে তাকিয়ে বললাম, এখন থেকে আমাকে তুমি করে বলবা, ওকে? জি আচ্ছা। আমি ফারাবির দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি তা বুঝতে পেরে আমার চোখ নামিয়ে ফেললাম। আমি শারমিনের 2 গালে কিস দিয়ে তার ঘাড়ে কিস দিতে থাকলাম। তার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। আর বাকিটা না হয় নাই বলেই। আল্লাহ হাফেজ।